প্রিয় দর্শক, আজকের আলোচনায় যাওয়ার আগে যে তিনটি প্রধান খবর এই মুহূর্তে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে সেগুলো এক নজরে দেখে নিন। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরওয়ার আলম। জামাত ইসলামীর সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী বিশ্বাসযোগ্য ইশতেহার দেখে বিএনপি অবাক, বিএনপি হতাশ। জামাতের আমিরের আইডি হ্যাক করে আজ তারেক রহমান গ্রেফতার হয়ে সকল দোষ স্বীকার করে। আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড, শুধু সাইফুল না, সাইফুল সহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ২। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যা ঘটছে এখন এটাকে সুস্পষ্ট একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে। আমির জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যে পোস্টটা করেছিল অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে অরিজিনেট হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ এক মহা ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে একটি বিস্ফোরণ মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, মির্জা আব্বাস চাঁদার যে টাকা তোলে সেই টাকা জনাব তারেক রহমান বরাবর পৌঁছে দেয় এবং জনাব তারেক রহমানকে দেয়, এরকমটি কিন্তু দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামতটি কি? নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছে মির্জা আব্বাস চাঁদার টাকা তোলে, সেই চাঁদার টাকার কিছু অংশ জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছে দিতে হয়। প্রিয় দর্শক, আপনি যদি মনে করে থাকেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বা মিথ্যা, তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ৫ জন শিশুকে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, প্রিয় দর্শক, সেই আশুলিয়ায় পোড়ানোর হত্যা মামলায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে আজকে রায় ঘোষণা দিয়েছে। ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রিয় দর্শক, এই রায়টি দেওয়ায় আপনি কি মত প্রকাশ করছেন? আপনি কি খুশি হয়েছেন বা আপনি কি মনে করছেন এই রায়টি দেওয়া অত্যন্ত কার্যকর, বা যে রায়টি দিছে এই রায়টির জন্য আমি সন্তুষ্ট, তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি এও মনে করেন যে ৫ জনকে যে মৃত্যুদণ্ড দিয়েছে আর বাকি ৭ জনকে যে কারাদণ্ড দিয়েছে, এই ৭ জনকেও কারাদণ্ড না দিয়ে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বা দেওয়া লাগতো, তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে যে ভিডিওর অংশ বিশেষগুলো আরো দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে ডিবির হাতে আটক হলেন জামাত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাককারী হ্যাকার সরওয়ার আলম। এই ব্যক্তি কর্মরত আছেন বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতির অফিসে। তিনি সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। শেখ হাসিনার আমলে তার নিয়োগ হয় এবং মনে প্রাণে মুজিব প্রেমে গদগদ, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বিএনপিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের ভোট থেকে বঞ্চিত করার জন্য এই কাজটি করেছেন। এখন প্রশ্ন আসছে ঘুরে ফিরে যে এই কাজটি কি তিনি নিজের ইচ্ছায় করেছেন নাকি এর সাথে অন্য কেউ জড়িত ছিল? অ্যাকাউন্টটি হ্যাক করার সাথে সাথে যিনি হ্যাক করেন তিনি তো প্রথম জানার কথা, তারপরে তিনি যদি কাউকে শেয়ার করেন বা তার সাথে যদি কেউ সহযোগী থাকে তার জানার কথা। আমরা ফেসবুক পোস্ট যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে সরওয়ার আলম হ্যাক করার সাথে সাথেই সবার আগে এই ব্যাপারে প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আদু নেত্রী মানসুরা আলম। দেখুন, এই যে একটা ছবি তার ঘুরে বেড়ায়, সাদ্দামের জাঙ্গির তলে তিনি ঘুরে বেড়াতেন, সে আবার অন্যজনকে বলে জাঙ্গির তলের লোক। এই মানসুরা আলম গত রাতে ডিবি তাকে আটক করেছে রাজারবাগ তার সরকারি কোয়ার্টার থেকে। আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার ক্ষোভের থেকে, এবং বিএনপিকে একটু বেশি ফ্যাসিলিটি দিতে তিনি এই কাজটি করেছেন। শুধু তাই নয়, ওই কাজটি করার পরে তিনি আবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অ্যাকাউন্টটিও হ্যাক করেছেন এবং শফিকুল ইসলাম মাসুদ তার অ্যাকাউন্টটিও হ্যাক করে নিজেদের মন গড়া কথা সেখানে তিনি লিখে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এখন বিএনপির ভিতরে কেউ কেউ এর সাথে জড়িত আছেন, তিনি প্রাথমিক স্বীকার করেছেন যে তার সাথে অন্য কেউ আছেন। এখন কে কে আছে এটি জাতি জানতে চায়, কারণ এটি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। বিএনপির হাই এডুকেটেড যেগুলো, মূর্খগুলোর কথা বাদই দিলাম, মূর্খরা তো যা শুনবে সেটি বিশ্বাস করবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা এমন কিছু মানুষদের কাছ থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া পেয়েছি যাদেরকে আমরা বেশ ভালো মানের লোক হিসেবে আমরা জানতাম, হায়ার এডুকেটেড, ওয়েল ম্যানার্ড জানা লোক। এমনকি জুলকারনাইন শাহের বিএনপির কর্মী, যিনি বিএনপির অ্যাক্টিভিস্ট, তিনিও এ ব্যাপারে দেখলাম যে খুব
আগ্রহ প্রকাশ করছেন এবং যথেষ্ট আগ্রহ প্রকাশ করছেন। এখন এই যে হ্যাক করে একই ধরনের শব্দ কিন্তু সেখানে ব্যবহার করছে, নারীদেরকে উত্তেজিত করে দেবার, নারীদেরকে খেপিয়ে দেবার পোস্ট, সবগুলো বিশ্লেষণ করলে একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বিএনপি নারীদেরকে এই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে এখনো বিএনপি না ভোটের পক্ষ ছাড়ে নাই। বিএনপি কিন্তু অবশ্যই না ভোটে ভোট দিবে, ধানের শীষ এবং না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তারেক রহমান যতই বলুক যে আপনারা হা ভোটে ভোট দিবেন, যেদিন তারেক রহমানের ওই খবরটি প্রকাশিত হয়েছিল যে তিনি হা ভোটে ভোট চাচ্ছেন, আমি সেদিনই বলেছিলাম যে এটি তার মনের কথা নয়। তিনি উপরে এটি বলেছেন, ভিতরে ভিতরে তার নেতা কর্মীদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা কিন্তু না এর পক্ষে ভোট চাইবে। এই যে প্রমাণ। এই যে তিনি না এর পক্ষে কেন যাচ্ছেন? না এর পক্ষে এই কারণে যাচ্ছেন কারণ হা এর পক্ষে ভোট দিলে 10 বছরের বেশি তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এবং প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। তো এই দুটো জিনিসই তো তার জন্য বুমেরাং এবং এখানে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার একটা বিষয় রয়েছে। তো তারেক রহমান কি এটি চাইবে? বিএনপি যারা করেন আপনারা বলুন তো, আপনারা জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন? অথচ আপনাদের কিন্তু যোগ্যতা আছে। আমরা বিএনপির এমন কিছু নেতাকে জানি যারা শুধু প্রধানমন্ত্রী নয়, ওয়ার্ল্ড ক্লাস নেতা হবার যোগ্যতা তাদের আছে, কিন্তু তারা কি এই প্রতিবার স্বাক্ষর কোনোদিন রাখতে পারবেন বাংলাদেশে সারা জীবন? তাদের কিন্তু ওই নেতার পায়ের নিচেই থাকতে হবে, ঠিক যেভাবে আমাদের এই যে রাকিব দেখুন। সম্মানিত সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাতীয় হোসেন বাবলু মঞ্চস্থ আজকের এই জনসভা প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ সাত পুরুষের ভিতরে যার চাকরের স্বভাব রয়েছে এবং যারা চাকর শুধু তারাই মাত্র এইটা করতে পারে। এই পরিবারতন্ত্রটাকে ভেঙে খান খান করে দিচ্ছে জামাত ইসলাম। আজকে যারা রাজনীতি করছেন, আগামী 5 বছর পরে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আগামী 5 বছর পরে আপনিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি যদি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান আগামীবার নিশ্চিত থাকেন, এটা থাকবে না তিনি। 10 বছর তো দূরের কথা, আগামীবারই তিনি থাকবেন, আগামী নির্বাচনে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এর ভিতরে জামাতের অনেক নেতা পরিবর্তন হবে, অনেক আমির পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এগিয়ে আসেন, আমি এগিয়ে যাই, তাহলে আমিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারি। এই যে একটা সুযোগ। জাপানে কি হয়? জাপানে কিন্তু সেখানে আগে 1 বছর ছিল সম্ভবত, এখন 3 বছর করেছে তারা। তাদের চিন্তা চেতনা হচ্ছে জাপানের প্রতিটি নাগরিক যাতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায়। অথচ তার বিপরীতে আমরা কি করছি? বাংলাদেশের অন্য কারো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ওটি সারা জীবন অধরাই থেকে যাবে। কিন্তু এইখানে তো জামাত ইসলাম কাজ করেছে। জামাত ইসলাম এই জায়গাটায়, অর্থাৎ প্রত্যেকেই যেন প্রধানমন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, এই সুযোগটি কিন্তু করে দিয়েছে। এখন এই সুযোগ আমরা গ্রহণ করবো কিনা সেটা আমাদের ভাববার বিষয়। তাহলে নারীদেরকে তারা এই কারণে টার্গেট করেছে যে নারীরা ভোট চাইতে গিয়ে মা বোনদেরকে এই জিনিসটি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ এর পক্ষে কি আর না এর পক্ষে কি। আমরা পুরুষরা কিন্তু এটা বুঝতে পারছি না, নারীরা নারীদেরকে খুব চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এই ব্যাপারে জামাতের নারীরা যে ভূমিকা রাখছে, বিএনপির কাছে এই জরিপ আছে যে বাংলাদেশে 49% একটু উপরে নারীর অনুপাত। এই নারীদের 45%-এর উপরে ভোট পাবে জামাত ইসলাম। বিএনপি নারীদের ভোট পাচ্ছে না, যার কারণে যে করেই হোক ছলে বলে কলে কৌশলে তাদেরকে নারীদেরকে দমাতে হবে। নারীদেরকে বিভিন্ন জায়গায় তারা মারধর করেছে, হেনস্থা করেছে, ছায়া খুলে নিতে চেয়েছে, পেটে লাথি দিয়েছে, তারপরে মাথায় কোপ দিয়েছে। এইগুলো করার পরেও যখন নারীরা দমে যায় নাই, বাড়ি বাড়িতে যখন ভোট চাইতে যাচ্ছে, তখন তারা নতুন আরেকটা বিষয় সামনে এনেছে যে ইসলামে কি এই আছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তোমরা নারী এই যে ভোট চেয়ে বেড়াচ্ছ না মহিলারা, এটা ইসলামে আছে। তার মানে কি? আপনি নিজে বলছেন নারীদেরকে জামাত ইসলাম ক্ষমতায় দেয় না বা জামাত ইসলাম নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। সেই নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে তখন আপনি বলছেন যে এটা কি ইসলামে আছে? নারীরা বাড়ি বাড়ি ভোট চাইবে, এই নারীদের ভোট চাওয়া কিসের? নারীদের নির্বাচন কিসের? নারীদের রাজনীতি কিসের? তার মানে দলগতভাবে এইটা আপনি চর্চা করেন, যার কারণে ওইটা নারীদের উপরে অ্যাপ্লাই করছেন। তো আপনি এটাই যদি হয়, তাহলে নারীদের কেন ওখানে যে বাধা দিচ্ছেন? আপনি যদি নারীর ক্ষমতায়ন চান, নারীরা যদি রাজনীতি করতে পারবে এইটা যদি চেয়ে থাকেন, তাহলে ভোট চাওয়ার ক্ষেত্রে কেন নারীকে বাধা দিবেন? এটাই মূলত নারীদের উপরে চড়াও হওয়ার তাদের অন্যতম কারণ। নারীদেরকে তারা ডিটাচ করতে চাচ্ছে জামাত থেকে। নারীদের ভোট যাতে জামাত ইসলাম এবার না পায় সেই ব্যবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর একটা ষড়যন্ত্র শুরু করেছে জুলকারনাইন শাহের, এটি করছেন ঢাকা 17 আসন, যেহেতু এখানে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালেদুজ্জামান। এখন খালেদুজ্জামান যদি জিতে যায় তাহলে তো তারেক রহমানের মান সম্মান সব শেষ হয়ে যাবে। যার কারণে একের পর এক জুলকারনাইন শাহের এখন পুরনো বিভিন্ন ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে এনে তারা খালেদুজ্জামানের চরিত্র হননের চেষ্টা করছে। গতকাল আশুলিয়ায় 6টি লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড, শুধু সাইফুল না, সাইফুল সহ 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মনে প্রথম একটা এমপির মৃত্যুদণ্ড হলো। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশ করছে। সমস্ত তাদের সম্পত্তি ছিল সব করে দিচ্ছে। 5 জনকে মৃত্যুদণ্ড দিচ্ছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার 3য় রায়। আরো অনেক রায় বাকি আছে। গত রোববার মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারিত করা ছিল। এর মধ্যে আরো ঘটনা আছে দর্শক, আমি একটু বিস্তারিত বলি যেটা এসছে। ইতিমধ্যে রাজসাক্ষী
জালিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু শেখ হাসিনার সময় ওই যে চৌধুরী আব্দুল আল মামুন আইজিপি তাকে ক্ষমা করে দিয়েছে ট্রাইব্যুনাল, যেহেতু রাজসাক্ষী ছিল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি ঘোষণা করেছে। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল খালেক, এসআই আরাফুদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক আছে, অধিকাংশই পলাতক। তবে এটা একটা ভালো দৃষ্টান্ত হলো যে এই ধরনের অপরাধ পুলিশ বা কোনো বাহিনী যাতে ভবিষ্যতে না করতে পারে। যে একে তো তাদেরকে গুলি করে মারা হয়েছে পাবলিককে, তারপরে আলামত মানে নষ্ট করার জন্য পুরাই ছাই করে ফেলা হয়েছে, ভ্যানের পরে তুলে। সেই মর্মান্তিক ভিডিও চিত্র অনেকেই দেখেছেন দূর থেকে। এবং এটা মানে নৃশংসতম যে ঘটনাগুলো জুলাই আগস্টে ঘটেছে তার মধ্যে এটা অন্যতম একটা ঘৃণ্য এবং ভয়ঙ্কর একটা অপরাধ, যে অপরাধে পুলিশ সদস্যরা জড়িত আজকে পালিয়ে হলো এবং রাজনৈতিক নির্দেশনাই হয়েছে। সেই হিসাবে সাইফুল আলম জড়িত হয়েছে। তবে এর মূল দায় দায়িত্ব পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের। দর্শক, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ এক মহা ষড়যন্ত্র করছে। তবে এখানে আশার দিক হচ্ছে যে এটা ডক্টর ইউনূস সরকার, জামাত, এনসিপি এটা টের পেয়েছে। অর্থাৎ সোর্স চুরি করতে আসছে, এটা ঘরের মালিক টের পেলে তেমন কিছু করতে পারে না। তো এই জন্য আমরা আশা করি, যেহেতু ভারতের এই ষড়যন্ত্র ইউনূস সরকার টের পেয়েছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত টের পেয়েছে, এনসিপি টের পেয়েছে এবং তার প্রকাশ্যে বলছে, অতএব তেমন কিছু ঘটবে না, তবে ষড়যন্ত্র করছে। আমার দেশে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট এসেছে যে নির্বাচন বানচালে শুধু অনেকগুলো অপশন আছে। নির্বাচন বানচাল করে 111 ঘটাতে পারলে তারা সবচেয়ে বেশি খুশি, আর যদি সম্ভব না হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় আনি। আর এই যে ষড়যন্ত্রের একটা পার্ট বিএনপির সাথে জড়িত হয়েই ভারত করছে। তবে একটা এন্ড অফ দ্য ডে ভারতের স্থায়ী বন্ধু কখনো, বিএনপির স্থায়ী বন্ধু কখনো ভারত হবে না। একটা পর্যায়ে ভারত বিএনপিকে ক্ষমতা আনতে পারলে তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়ে বিভিন্নভাবে তাদেরকে একদম আউট করে দিবে, আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভারতের পছন্দ আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড। তো দর্শক, এই জায়গায় আবার এই গণভোটের মাধ্যমে যেহেতু ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম শূন্যের কোঠায় নেমে যাবে এবং আওয়ামী লীগ কার্যত স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে, অতএব এটার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ভারত চেষ্টা করবে, এটা একদম অনুমেয়। স্যার, এবার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারলে এবং গণভোট যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে আওয়ামী লীগ, ভারতের দালালি, এগুলো আর কোনো রাস্তা নেই, তাহলে সব শেষ। তাহলে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার পর রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়ে যাবো এই গণভোটের মাধ্যমে। তো এটা তো ভারত হতে দিবে না। তো এই বিষয়ে আমার দেশ ক্লিয়ারলি যেটা জানিয়েছে তাদের তদন্তের মাধ্যমে, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সাবোটাজ করার চেষ্টা তো করছে কলকাতা থেকে, দিল্লি থেকে, বিভিন্ন জায়গায়, এবং টাকা পয়সা পাঠাচ্ছে। এবং টাকা পাঠায় তাদের নামে, বড় সাহেব, ছোট সাহেব, এরকম একটা নাম আছে, এগুলো আমরা জানি। আর যারা মজার একটা তথ্য, আওয়ামী লীগের যারা কারাগারে আছেন, জেলে আছেন, তাদের মামলা দেখাশোনা এবং পিসিতে টাকা পয়সা দেওয়ার জন্য ভারত থেকে টাকা পাঠানো হয়। কিন্তু সেই টাকা আবার আওয়ামী লীগের আইনজীবী যারা তারা খেয়ে ফেলে, টাকা নেয় ভুক্তভোগী পরিবার থেকে। আওয়ামী লীগের বাজেট কিন্তু আছে, যেহেতু বড় দল অনেক টাকা চুরি করেছে, পাচার করেছে, অতএব এখানে যারা জেলে আছে তাদের জন্য কিছু টাকা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু টাকা দেয় ওটা আবার তারা খেয়ে ফেলে। সাপোজ আওয়ামী লীগের নির্দেশন আছে, আমি জেনে বলছি যে মামলা পরিচালনায় কোনো টাকা নেওয়া যাবে না, আইনজীবীর যে ফি ওটা দল দিবে, কিন্তু ভুক্তভোগী প্রত্যেক পরিবার থেকে আইনজীবীরা টাকা নেয় এবং পিসিতে টাকা পয়সা দেয় না, বরং প্রয়োজনের চেয়ে বেশি টাকা নেয়। আবার আইনজীবী তারা, অন্য আইনজীবী ধরলে তাও না, এ ধরনের প্রতারণা কিন্তু চলছে। তো এছাড়া বাংলাদেশে কোনো সাবোটাজ ঘটানোর জন্য ওপার থেকে আওয়ামী লীগের লোকজন নানান পরিকল্পনা করছে, বিশেষ করে নির্বাচনে দিয়ে, নির্বাচনের একদিন আগে নির্বাচনটা বানচাল করা যায় কিনা, যেহেতু তাদেরকে বাদ দিয়ে, এবং সবথেকে বড় বিষয় যেহেতু বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভারতের সাথে, অতএব এখানে তো ওরকম সিরিয়াস হওয়ার কথা ছিল না ভারতের যে এই নির্বাচন ঠেকায়। এখানে বিএনপি ক্ষমতা আনতে পারলে তো বেশি একটা চিন্তা ছিল না। কিন্তু সমস্যাটা হচ্ছে গণভোটের কারণে আওয়ামী লীগ একদম নিষিদ্ধ হয়ে যেতে পারে। অতএব গণভোটে কার্যকর হলে, পাশ হলে, এবং সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বিএনপি চাইলেও ভারতের দালালি করতে পারবে না এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারবে না। অতএব এই গণভোটের কারণে এই নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ, ভারত এরা খুব সিরিয়াস। গণভোট প্রশ্নটা না থাকলে এই নির্বাচন ঠেকাতে এতটা সিরিয়াস হতো না। এমনকি আওয়ামী লীগ এতটা নিকৃষ্ট যে জঙ্গিদের সাথে হাত মিলাচ্ছে। যে মিল প্রায় 153 জন সদস্য পলাতক আছে, তাদের মাধ্যমে কোনো নাশকতা করানো যায় কিনা, বোমা হামলা করানো যায় কিনা ভোট কেন্দ্রে বা বিভিন্ন জায়গায়, এরকম চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন। এবং দেখেন, বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং বা জঙ্গি সৃষ্টি, নার্সিং, এগুলো সিংহভাগ ভারতের হাত ধরে, ভারতে বসে ট্রেনিং নিত এবং এই জঙ্গিবাদের ধোয়া তুলে যে ভারত নিজেরাই জঙ্গি তৈরি করতো, তারপরে বলতো যে বাংলাদেশে জঙ্গি, এই জন্য জামাতকে দমন করতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এটা ছিল তাদেরই তৈরি। এবং 2 দিন পর বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক, অভিযান, ভুয়া অভিযান, আসলে ওটা কিছু না, এগুলো এই পুলিশের লোকজনের মাধ্যমে করাতো। তো এইভাবে নানানভাবে আবার কিছু বিপদগামী তরুণদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। রয়ের শক্তিশালী মেকানিজম বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে নেটওয়ার্কিং এখন আছে, সর্বশক্তি দিয়ে আগামী নির্বাচন বানচাল করতে, ঠেকাতে ভারত, আওয়ামী লীগ চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয়ে নাহিদ ইসলাম একটা চমৎকার কথা বলেছেন, এটা আমাদের জন্য আশার আলো। নির্বাচন ঘিরে প্রতিবেশীদের ষড়যন্ত্র করছে, এখন প্রতিবেশীদের ষড়যন্ত্র করছে, এটা নাহিদ ইসলামের আগে জানেন ইউনূস সরকার, অতএব তারা এই বিষয়ে পুরো সতর্ক। আবার আমার দেশ পত্রিকা, তারা এটা জাতিকে যেভাবে সতর্ক করেছে, ওই যে ঘরের মালিক জেনে গেছে চোর আসবে, অতএব চুরি রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতোই, তারপরে অন্য কোনো ফাঁক করে আসে কিনা, এই জন্য আরো সতর্ক থাকতে হবে। তো নাহিদ ইসলাম বলেছেন পুরো জাতি জানছে ভারত ষড়যন্ত্র করছে, অতএব কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন হবে না।
নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে জামাত জোট সমর্থিত প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশ কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপি নির্বাচন ভারত সমর্থন করেছে, এবারও তারা নির্বাচনী ষড়যন্ত্র করছে। জামাত জিতবে এটা ভারত টের পেয়েছে, যার ফলে অলরেডি কারচুপি তত্ত্ব সামনে এনেছে। তবে নাহিদ ইসলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সামনের সারির সৈনিক, যার ফলে নাহিদ অলরেডি এটা স্পষ্ট করে দিয়েছে, জোরালোভাবে বলে দিয়েছেন। এমনকি ভারতের বিভিন্ন নিউজ পেপার, জার্নাল নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিতে এসেছে, তিনি ক্লিয়ার কাট জবাব দিয়ে দিয়েছেন। জামাত নিয়ে প্রশ্ন তুলছে যে আপনারা জামাতের সাথে জোট কেন? তুলনা করে দিচ্ছে, মোদী যদি ভারত শাসন করতে পারে, ধর্মভিত্তিক দল বিজেপি, তাহলে জামাত কেন পারবে না? একদম মুখের উপর জবাব দিয়েছে। অতএব ভারতের কোনো ষড়যন্ত্র, কোনো সেই চেতনাবাজি এটা বাংলাদেশে এখনো চলবে না। এনসিপি জামাতের সাথে জোট করে ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি জামাত জোট না হলে বাংলাদেশ ভুল পথে যেত। এখন আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে, মানে বিএনপিকে। অভিযোগ করে তিনি বলেন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন পরিবেশ নষ্ট করেছে নির্বাচন কমিশন। কিছু কিছু ঋণখেলাপি ধরা পড়েছে, কিন্তু আরো অনেক ঋণখেলাপি আটকা পড়েছে। ঋণখেলাপির মধ্যে যারা অতি প্রভাবশালী, যারা সবকিছু ম্যানেজ করতে পেরেছেন, তারা কিন্তু পার পেয়ে গেছেন। বিএনপিতে বিপুল সংখ্যক ঋণখেলাপি, আসলাম চৌধুরী থেকে শুরু করে আব্দুল ওয়াল মিন্টু, আরো অনেকে আছে। এরা জাতীয়ভাবে পরিচিত বলে এদের নাম আসে, কিন্তু এর বাইরেও অনেক ঋণখেলাপি আছে, যাদের নাম আপনারা বলছেন না, পত্রিকায় আসছে না, কিন্তু তারা ঋণখেলাপি। তো বিএনপির প্রচুর অবৈধ প্রার্থী নির্বাচন করছে, কিন্তু মিডিয়া এই বিষয়ে নীরব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।